আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন শরীফ ওসমান হাদী। তার উপর গুলিবর্ষণ এবং পরে তার মৃত্যুর ঘটনায় দেশ এক ধরনের শোক আতঙ্কের দ্বিমুখী বাস্তবতায় ঢুকে পড়েছে। শোকটা ব্যক্তিগত, একজন সক্রিয় রাজনৈতিক মানুষের জীবন হারানোর, আর আতঙ্কটা সামষ্টিক। নির্বাচনের আগ মুহূর্তে আমি কি নিরাপদ, প্রশ্নটা হঠাৎ সবার ঘাড়ে চেপে বসার। এই পটভূমিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং রিটেইনার নামে সশস্ত্র দেহরক্ষী নিয়োগের নীতিমালা জারি করেছে। নীতিমালার মেয়াদও স্পষ্ট, নির্বাচনের ফল ঘোষণার পর আরও 15 দিন পর্যন্ত সেটা কার্যকর থাকবে, পরে স্বয়ংক্রিয়ভাবে বাতিল। তবে শর্ত পূরণ হলে সেটি সাধারণ লাইসেন্সে রূপান্তরের সুযোগও রাখা হয়েছে। প্রশ্নটা তাই কেবল ভালো উদ্দেশ্য নিয়ে নয়, প্রশ্নটা হলো এই সিদ্ধান্তের রাজনৈতিক মনস্তত্ত্ব, রাষ্ট্রীয় সক্ষমতার বার্তা এবং নির্বাচনী সহিংসতার বাস্তবতায় এর সম্ভাব্য ফল কী। রাষ্ট্র যখন বলে দেয় যে সম্ভাব্য প্রার্থী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে নিরাপদ রাখতে অস্ত্রের অনুমতি দরকার, তখন রাষ্ট্র মূলত দুটো স্বীকারোক্তি দেয়। এক, আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে প্রচলিত নিরাপত্তা কাঠামো দিয়ে ঝুঁকিপূর্ণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা যাচ্ছে না। দুই, নিরাপত্তা এখন ব্যক্তির সক্ষমতা ও সম্পদের উপরেও নির্ভরশীল, রাষ্ট্রের সর্বজনীন গ্যারান্টি নয়। এই স্বীকারোক্তি শুধু রাজনৈতিক নেতাদের জন্য নয়, সাধারণ নাগরিকদের মনেও এক ধরনের বার্তা বসিয়ে দেয়। রাষ্ট্র আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকেই ভাবতে হবে। এই বার্তাই সবচেয়ে বিপজ্জনক, কারণ বাংলাদেশে নির্বাচন মানেই শুধু ব্যালট, পোস্টার, মাইক আর মিছিল নয়। নির্বাচন মানেই ক্ষমতার আকর্ষণ, এলাকার দখলদারি, দলীয় অদলীয় হিসাব নিকাশ এবং সেই সঙ্গে স্থানীয় প্রতিযোগিতার জটিল রসায়ন। এমন মাঠে বৈধ অস্ত্রের নতুন প্রবেশ এক ধরনের বৈধ অবৈধ অস্ত্রের সামাজিক মিশ্রণ তৈরি করবে। নীতিমালায় বলা আছে, ভয় দেখানো বা রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য রিটেইনার রাখা যাবে না। কিন্তু বাংলাদেশে উদ্দেশ্য আর ব্যবহার দুটোর ফারাক কাগজে বোঝা যায়, মাঠে বোঝা যায় না। যে দেশে প্রকাশ্যে মিছিল সমাবেশে লাঠি, রড, আগ্নেয়াস্ত্রের দাপট বারবার দেখা যায়, সেখানে কাগজে নিষেধাজ্ঞা বাস্তবে নিয়ন্ত্রণের গ্যারান্টি হতে পারে না, বরং এটি নতুন সুযোগ তৈরি করে, আইনি ঢাল দেখিয়ে অবৈধ আচরণকে বৈধতার ঘ্রাণ দেয়া। আরেকটা বাস্তবতা মনে রাখা দরকার, সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড, হামলার ভিডিও বা বিবরণে যে প্যাটার্ন দেখা যায় তা হলো হঠাৎ, পরিকল্পিত, খুব কাছ থেকে দ্রুত। এরকম আক্রমণে ভিকটিমের কাছে অস্ত্র থাকলেও ব্যবহার করার সময় পাওয়া যায় না, বিশেষ করে যদি সে অস্ত্র আত্মরক্ষার প্রশিক্ষণ, সিচুয়েশনাল অ্যাওয়ারনেস এবং মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার সঙ্গে যুক্ত না হয়। উল্টো, অস্ত্র থাকলে অনেক সময় প্রতিপক্ষ আরও আগে গুলি করার প্রণোদনা পায়, কারণ তারা ধরে নেয় লক্ষ্য ব্যক্তি প্রতিরোধ করতে পারে, অর্থাৎ অস্ত্র ডিটারেন্স না হয়ে এক্সেলেশন করতে পারে। ঘনবসতিপূর্ণ শহর, ব্যস্ত বাজার, মিছিলের ভিড়, এসব জায়গায় একটা ট্রিগার টানার সিদ্ধান্ত কেবল একজনকে নয়, বহু নিরপরাধ মানুষকে ঝুঁকিতে ফেলে। এই সিদ্ধান্তের আরো বড় সমস্যা হলো এটা নির্বাচনী রাজনীতিকে ধীরে ধীরে সিকিউরিটাইজ করে, স্বাভাবিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে নিরাপত্তা ঝুঁকির ভাষায় অনুবাদ করে, ট্রান্সলেট করে। ফলে যে নির্বাচনে রাষ্ট্রের কাজ হওয়ার কথা ছিল, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক সন্ত্রাস দমন, সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ, থানার সক্ষমতা বাড়ানো, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা, প্রার্থীদের জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করা, সেই কাজগুলো সরে গিয়ে ব্যক্তিকে অস্ত্রধারী করা সামনে চলে আসে। এটা আধুনিক রাষ্ট্রের ধারণার উল্টো পথ। রাষ্ট্রের বৈধ বল প্রয়োগের একচেটিয়া কর্তৃত্ব আরও প্রসারিত না হয়ে সমাজে ছড়িয়ে পড়ে। এখানে আরেকটি নৈতিক রাজনৈতিক দ্বন্দ্ব আছে। যে দেশ দীর্ঘদিন ধরে নির্বাচনকে সহিংসতা থেকে দূরে রাখতে বৈধ অস্ত্র জমা নেওয়ার রেওয়াজ দেখেছে, সেখানে এখন রাষ্ট্র নিজেই নির্বাচনী সময়ের জন্য অস্ত্রের লাইসেন্স সহজতর করছে। এটা এক ধরনের নীতিগত ইউটার্ন। এর ফলে ভোটের মাঠে কার হাতে অস্ত্র আছে বিষয়টি ক্ষমতার প্রদর্শনে পরিণত হতে পারে। আর বাংলাদেশি রাজনীতিতে প্রদর্শন অনেক সময়
বাস্তব ক্ষমতার সমান গুরুত্বপূর্ণ। একটা রিটেইনার, বিশেষ করে যদি তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী বা পুলিশের হন, সামাজিকভাবে ভয়ের প্রতীক হিসেবেও কাজ করতে পারেন। নীতিমালায় অবসরপ্রাপ্ত বাহিনীর অগ্রাধিকার উল্লেখ আছে। উদ্দেশ্য ভালো হলেও ফলাফল হতে পারে উল্টো। রাজনৈতিক ভীতির বাজার আরো চড়া। শরীফ ওসমান হাদির ঘটনার পর নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপি মনোনীত এক প্রার্থীর নিরাপত্তা সংখ্যায় সরে দাঁড়ানোর ঘোষণার মতো ঘটনাগুলো দেখায় এটা কেবল ব্যক্তিগত ভয় নয়, এটি রাজনৈতিক পরিবেশের তাপমাত্রা। এমন তাপমাত্রায় রাষ্ট্র যদি অস্ত্রের পথ খুলে দেয়, তাহলে ভয় কমবে না, ভয় প্রাতিষ্ঠানিক হবে। মানুষ ভাববে শীর্ষ পর্যায়ের লোকেরাও নিরাপত্তা পায় না, তাই অস্ত্র লাগছে, তাহলে আমাদের কি হবে? এভাবেই সমাজের ভেতরে অনাস্থা আরো গভীর হয়। এদিকে নির্বাচনের আগে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উত্তেজনায় ঢুকেছে। ঢাকায় ভারতীয় মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখিয়ে ভারত বাংলাদেশি হাইকমিশনারকে তলব করেছে, আমরা সবাই জানি। এটি কূটনৈতিকভাবে ছোট ঘটনা নয়। ঢাকায় আবার মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন ধরনের কর্মসূচি পুলিশি ব্যারিকেড থামাতে হয়েছে, ব্যারিকেড দিয়ে। একই সঙ্গে বাংলাদেশের এক রাজনৈতিক নেতার বক্তব্য নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর কড়া প্রতিক্রিয়া এসেছে, যা দুদেশের জনমত রাজনীতিতে উত্তেজনা বাড়ায়। এই আঞ্চলিক উত্তাপের প্রেক্ষাপটে দেশের ভেতরে যদি অস্ত্রের সামাজিক উপস্থিতি বাড়ে, তাহলে কোনো ছোট উস্কানি বড় ঘটনার দিকে গড়াতে সময় লাগে না। রাজনৈতিক সহিংসতার সঙ্গে জাতীয়তাবাদী উত্তেজনা মিললে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। এটা দক্ষিণ এশিয়ার পরিচিত অভিজ্ঞতা। তাই প্রশ্নটা শেষ পর্যন্ত খুব সোজা। নির্বাচনকে কি আমরা রাষ্ট্রের সক্ষমতা দিয়ে নিরাপদ করব, নাকি ব্যক্তির অস্ত্র দিয়ে? যদি উত্তর হয় দ্বিতীয়টি, তাহলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কথাটাই অর্থ হারায়। কারণ অস্ত্র সরাসরি বা প্রতীকীভাবে ক্ষমতার অসমতা তৈরি করে। যারা অস্ত্র পাবে তারা সাহসী হবে, যারা পাবে না তারা আরো ভীত হবে। আর যে সমাজে ভয় রাজনৈতিক আচরণ নির্ধারণ করে, সেখানে ভোট উৎসব নয়, ভোট হয় শঙ্কার ক্যালকুলাস। সমাধান আছে, কিন্তু সেটা দ্রুত সিগন্যালিং নয়। দৃশ্যমান রাষ্ট্রীয় অ্যাকশন, ঝুঁকিপূর্ণ প্রার্থীদের জন্য সমন্বিত নিরাপত্তা প্রোটোকল, নির্দিষ্ট থানা ভিত্তিক র্যাপিড রেসপন্স টিম, নির্বাচনী সহিংসতার পূর্বাভাসে গোয়েন্দা সমন্বয়, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানকে রাজনৈতিক চাপমুক্ত করা এবং সহিংসতার ঘটনাগুলোতে দ্রুত বিচারযোগ্যতা, এগুলোই আস্থা ফিরিয়ে আনে। নির্বাচনের তারিখ 12ই ফেব্রুয়ারি নির্ধারিত। সময় কম বলেই ভুল সিদ্ধান্তের খরচ আরো বেশি। আর যে লাইসেন্স অস্থায়ী বলা হচ্ছে, কাল সেটা স্থায়ী হওয়ার পথও নীতিমালায় খোলা আছে। রাষ্ট্র একবার এই দরজা খুলে দিলে পরে বন্ধ করা কঠিন, কারণ তখন সবাই চুক্তি দেবে, অন্যরা পেয়েছে আমিও চাই। নিরাপত্তা তখন অধিকার নয়, প্রতিযোগিতা হয়ে যায়। বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর, গত জুলাই আগস্টের অভ্যুত্থানের পর মানুষ যে আশাটা দেখেছিল, সেটি ছিল রাষ্ট্র আবার দায়িত্ব নেবে, প্রতিষ্ঠান আবার দাঁড়াবে, আইন আবার সমান হবে। সেই স্বপ্নকে শক্ত করতে হলে নিরাপত্তাকে অস্ত্রের প্রশ্ন না বানিয়ে রাষ্ট্রের সক্ষমতার জবাবদিহি ও আইনের শাসনের প্রশ্ন হিসেবে দেখতে হবে। বন্দুক হাতে দিলে কিছু মানুষ হয়তো কিছুদিন বেশি আত্মবিশ্বাসী হবে, কিন্তু রাষ্ট্রের উপর সমাজের বিশ্বাস কমে গেলে সেই ক্ষতি বহু প্রজন্মের। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।